আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বাসায় ভালো আছো। তো তোমরা এখন থেকে কুমিল্লা জেলা স্কুল একটা ইউটিউব চ্যানেল, কুমিল্লা জেলা স্কুল অনলাইন ক্লাস নামে একটা ইউটিউব চ্যানেল তৈরি করা হয়েছে। তোমরা ওই চ্যানেলে গিয়ে জেলা স্কুলের বিভিন্ন শিক্ষকদের ক্লাসগুলা দেখতে পাবে। তো চলো আজকে আমরা দশম শ্রেণীর ত্রয়োদশ অধ্যায়ের খাদ্য শিকল ও খাদ্য জাল নিয়ে আলোচনা করব। তো প্রথম আমরা খাদ্য শিকল নিয়ে আলোচনা করব। খাদ্য শিকল আমরা গত ক্লাসে পড়েছিলাম যে বাস্তুতন্ত্রের তিনটি উপাদান রয়েছে, প্রধান উপাদান জড় উপাদান, ভৌত উপাদান এবং জীব উপাদান। যেহেতু খাদ্য শিকল, সেই খাদ্য শিকলটা মূলত খাদ্য যারা প্রস্তুত করে বা খাদ্য গ্রহণ করে তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। সেই হিসাবে বাস্তুতন্ত্রের জীব উপাদানের মধ্যে এই খাদ্য শিকল প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তো খাদ্য শিকল হলো একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় উৎপাদক থেকে খাদ্য শক্তি সর্বোচ্চ খাদক পর্যন্ত ধারাবাহিকভাবে চলে, অর্থাৎ স্থানান্তর ঘটে। আমরা জানি যে উৎপাদক, আমি যদি ছোট করে লিখতে পারি যে জীব উপাদানের প্রথমেই ছিল উৎপাদক সবুজ উদ্ভিদ, যারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং সেই খাদ্যটা প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক এবং সর্বোচ্চ স্তরের খাদক পর্যন্ত স্থানান্তর ঘটে। তাহলে উৎপাদক থেকে খাদ্য শক্তি বিভিন্ন প্রকার খাদকের মধ্য দিয়ে সর্বোচ্চ খাদক পর্যন্ত স্থানান্তর ঘটে। আর এই স্থানান্তরের প্রক্রিয়াটি হলো খাদ্য শিকল। আমরা যদি আরেকটু বুঝিয়ে বলি যে উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত বিভিন্ন স্তরের খাদকের মধ্য দিয়ে খাদ্য শক্তির স্থানান্তরকে বলা হয় খাদ্য শিকল। এখন আসো, প্রকৃতিতে তিন ধরনের খাদ্য শিকল দেখা যায়। এক, শিকারীজীবী খাদ্য শিকল। শিকারীজীবী খাদ্য শিকল। শিকারীজীবী খাদ্য শিকলের শুরুতেই থাকবে উৎপাদক, অর্থাৎ উৎপাদক সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য প্রস্তুত করবে এবং এই খাদ্য প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক হয়ে তৃতীয় স্তর এবং সর্বোচ্চ খাদক পর্যন্ত স্থানান্তর করবে। তাহলে এখানে উৎপাদক যে খাদ্যটা তৈরি করে সেই খাদ্যটা তার কিছু নিজের কাজে লাগায় আর বাকি খাদ্যটা তার দেহে সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকে এবং এই খাদ্যটা বিভিন্ন স্তরের খাদকের খাওয়ার মাধ্যমে শক্তি স্থানান্তর ঘটে। এই ধরনের খাদ্য শিকলকে বলা হয় কি? শিকারীজীবী খাদ্য শিকল। শিকারীজীবী খাদ্য শিকলে বিভিন্ন স্তরের যে প্রাণীরা থাকে, অর্থাৎ উৎপাদক ছাড়া যে প্রথম স্তরের, দ্বিতীয় স্তরে এবং তৃতীয় স্তরের সর্বোচ্চ খাদক থাকে, তারা পর্যায়ক্রমে ছোট থেকে বড়ের দিকে অগ্রসর হয় এবং বড় প্রাণীগুলা ছোট প্রাণীদেরকে শিকার করে খায়। এই জন্য এই খাদ্য শিকলের নাম হলো শিকারীজীবী খাদ্য শিকল। আমরা একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা পরিষ্কার করি। যেমন ঘাস উৎপাদক, ঘাসকে খাদ্য হিসেবে গ্রহণ করবে কে? ঘাস ফড়িং। ঘাস ফড়িং, ঘাস ফড়িং কে খাবে কে? ব্যাঙ। ব্যাঙকে খাবে সাপ। আর ওই পরিবেশে ঈগল, বাজ পাখি, ময়ূর, গুই সাপ থাকতে পারে। তো এই সাপের তুলনায় গুই সাপ বড় হয় এবং এই গুই সাপ সাপকে খাদ্য হিসেবে গ্রহণ করে। তাইলে আমরা শিকারীজীবী খাদ্য শিকলে দেখলাম যে উৎপাদক থেকে শুরু হয়ে সর্বোচ্চ খাদক পর্যন্ত খাদ্য শক্তির স্থানান্তর ঘটছে। সেই ক্ষেত্রে ছোট প্রাণী থেকে ঘাস ফড়িং এর চেয়ে বড় হলো ব্যাঙ, ব্যাঙের চেয়ে বড় হলো সাপ, সাপের চেয়ে বড় হলো গুই সাপ। আর বড় প্রাণী ছোট প্রাণীকে শিকার হিসাবে খায়। যেমন ব্যাঙকে শিকার করে খায় ঘাস ফড়িংকে শিকার করে খায় ব্যাঙ, ব্যাঙকে শিকার করে খায় সাপ, সাপকে শিকার করে খায় গুই সাপ। তো এইভাবে বড় প্রাণীগুলো ছোট প্রাণীদেরকে শিকার করে খায় বলে এটার নামই হয়েছে শিকারীজীবী খাদ্য শিকল। এখন আসো আমরা
2 পরজীবী খাদ্য শিকল। পরজীবী খাদ্য শিকল, এই খাদ্য শিকলটি পোষক এবং পরজীবীর মধ্যে সংগঠিত হয়। অর্থাৎ পোষককে আশ্রয় করে পরজীবীরা বেঁচে থাকে এবং পোষকের দেহ থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে এরা তাদের জীবনের বিভিন্ন পর্যায় অতিক্রম করে। এই ধরনের খাদ্য শিকলকে বলা হয় পরজীবী খাদ্য শিকল। এই ক্ষেত্রে বড় প্রাণী থেকে পুষ্টি উপাদানটা ছোট প্রাণীর দিকে অগ্রসর হয়, দাবিত হয় বা স্থানান্তরিত হয়। তো আমরা একটা উদাহরণ দিয়ে যদি জিনিসটা পরিষ্কার করে বা ক্লিয়ার করে ফেলতে পারি, যেমন মানুষ এডিস মশা, ডেঙ্গু ভাইরাস। তার মানে এডিস মশা তার পুষ্টির জন্য বা তার লার্ভার পুষ্টির জন্য মানুষের উপর নির্ভর করতে হয়, আর ডেঙ্গু ভাইরাস বেঁচে থাকার জন্য এডিস মশাকে পোষক হিসেবে ব্যবহার করতে হয়। অর্থাৎ মানুষের দেহ থেকে যে রক্তটা গ্রহণ করে এডিস মশা তার নিজের প্রয়োজনে বা নিজের পুষ্টি হিসাবে ব্যবহার করে না। অর্থাৎ এডিস মশার যে লার্ভা অথবা ডিম সেটা পরিস্ফুটনের জন্য সেই পুষ্টি উপাদানটা প্রয়োজন হয় এবং এই এডিস মশার উপর নির্ভর করে, অর্থাৎ এই পোষকের উপর নির্ভর করে ডেঙ্গু ভাইরাসের মানে পরিস্ফুটন প্রক্রিয়া বা জীবনচক্র সম্পন্ন হয়। এই ধরনের খাদ্য শিকলকে বলা হয় পরজীবী খাদ্য শিকল। এখন আসো 3 নম্বর, মৃতজীবী খাদ্য শিকল। মৃতজীবী খাদ্য শিকল। মৃতজীবী খাদ্য শিকল হলো, আমরা জানি যে উৎপাদক বা বিভিন্ন স্তরে খাদ্য যখন মারা যায় এই মৃত জীবদেরকে বিশ্লিষ্ট করে বিয়োজক। তো এই মৃত জীব বিশ্লিষ্ট করে বিয়োজক এবং এই মৃত জীব থেকে শুরু করে বিভিন্ন স্তরে খাদ্যের মধ্যে যদি খাদ্য শক্তি স্থানান্তর ঘটে, এই ধরনের খাদ্য শিকলকে বলা হয় মৃতজীবী খাদ্য শিকল। যেমন মৃতজীবকে বিয়োজক, অর্থাৎ এখানে ছত্রাক দিতে পারি আমি, বিয়োজক ছত্রাক মৃতজীবকে বিশ্লিষ্ট করে এবং তার কিছু পুষ্টি উপাদান গ্রহণ করে, ছত্রাককে আবার খাদ্য হিসেবে গ্রহণ করে কেঁচো। তাহলে এই ধরনের খাদ্য শিকলে সাধারণত মৃত জীব থেকে শুরু হয় এবং মৃত জীব বিয়োজক হয়ে বিভিন্ন স্তরে খাদ্যের মধ্যে দিয়ে খাদ্য শক্তির স্থানান্তর ঘটে। এই জন্য এটার নাম হলো মৃতজীবী খাদ্য শিকল। তাহলে আমরা 3 ধরনের খাদ্য শিকলে দেখলাম যে শিকারীজীবী, পরজীবী এবং মৃতজীবী খাদ্য শিকলের মধ্যে শিকারীজীবী খাদ্য শিকল উৎপাদক থেকে শুরু হয়, অর্থাৎ উৎপাদক খাদ্য প্রস্তুত করে সেই খাদ্যটা বিভিন্ন স্তরে খাদ্যের মধ্যে দিয়ে স্থানান্তর হয়। অর্থাৎ শিকারীজীবী খাদ্য শিকল হলো একটি সম্পূর্ণ খাদ্য শিকল, কারণ এটা খাদ্য তৈরি থেকে শুরু করে খাদ্য শক্তি স্থানান্তর পর্যন্ত এই খাদ্য শিকলের মধ্যে বিদ্যমান। আর পরজীবী এবং মৃতজীবী খাদ্য শিকল হলো অসম্পূর্ণ খাদ্য শিকল, কারণ পরজীবী এবং মৃতজীবী খাদ্য শিকলের শুরুতে উৎপাদক নেই। অর্থাৎ এরা খাদ্যের জন্য কোনো না কোনো ভাবে কিন্তু শিকারীজীবী খাদ্য শিকলের প্রথম দিকে এক বা একাধিক উপাদানের উপর নির্ভর করতে হবে। এরা মূলত বাস্তুতন্ত্রের একটা আংশিক রূপ আর কি, অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ রূপ নয়। এদের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার জন্য বা এদের সচল রাখার জন্য এই খাদ্য শিকলকে কি করতে হয়, কোনো না কোনো ভাবে শিকারী জীবী খাদ্য শিকলের প্রথম এক বা একাধিক উপাদানের উপর নির্ভর করতে হয়। অর্থাৎ মানুষ এখানে যদি কোনো উৎপাদক হিসেবে খাদ্য গ্রহণ করতে পারে অথবা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উৎপাদক থেকে খাদ্যটা যখন গ্রহণ করে খাদ্য শক্তি পাবে, তারপরে এখান থেকে খাদ্য শক্তির স্থানান্তর ঘটবে। মৃতজীব তো মানে শিকারীজীবী খাদ্য শিকলের আরো বেশি উপাদানের উপর নির্ভরশীল, কারণ এই উপাদানগুলা মারা গেলে যখন ছত্রাক বা ব্যাকটেরিয়া অর্থাৎ বিয়োজক বিশ্লিষ্ট করে, তখন থেকে সেই খাদ্য শিকলের প্রক্রিয়াটা শুরু হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে 3 ধরনের খাদ্য শিকলের মধ্যে শিকারীজীবী খাদ্য শিকল হলো স্বয়ংসম্পূর্ণ বা সম্পূর্ণ খাদ্য শিকল, আর পরজীবী এবং মৃতজীবী খাদ্য শিকল হলো অসম্পূর্ণ খাদ্য শিকল। চলো এখন আমরা খাদ্য জাল নিয়ে একটু আলোচনা করি। খাদ্য জাল আসলে কতগুলো খাদ্য শিকলের সমষ্টি। খাদ্য জাল একই বাস্তুতন্ত্রে
কতগুলো খাদ্য শিকলের মধ্যে আন্তঃপ্রাকৃতিক সম্পর্ক দ্বারা বিন্যাস জটিল আকার ধারণ করে। এই জটিল আকারটাই হলো কি মূলত খাদ্য জাল। তাহলে আমরা বলতে পারি খাদ্য জাল হলো কতগুলো খাদ্য শিকলের সমষ্টি যারা বিভিন্ন ধরনের আন্তঃপ্রাকৃতিক সম্পর্ক দ্বারা জালের মতো ছড়িয়ে থাকে। যেমন আমি একটা উদাহরণ যদি দিই, একই পরিবেশে আসলে বা একই বাস্তুতন্ত্রে একাধিক খাদ্য শিকল চলমান অবস্থায় থাকে, অর্থাৎ একটি বাস্তুতন্ত্রে একাধিক খাদ্য শিকল চলতে থাকে, কিন্তু এরা কিন্তু একটা আরেকটা থেকে বিচ্ছিন্ন নয়। এরা দেখা যায় যে বিভিন্ন উৎপাদক একটি হতে পারে, সেই একটি উৎপাদক থেকে বিভিন্ন স্তরে খাদকের মধ্যে দিয়ে খাদ্য শক্তি স্থানান্তর ঘটে। এই খাদ্য শিকলে তোমার বিভিন্ন খাদকরা যে খাদকরা থাকে, এরা কিন্তু প্রত্যেক খাদক একাধিক স্তরের খাদক হিসাবেও এখানে কাজ করতে পারে। আমরা একটা উদাহরণ দিই, একটা পুকুরের বাস্তুতন্ত্র দেখি, যে পুকুরের বাস্তুতন্ত্রের উৎপাদক হিসাবে কাজ করে শৈবাল বা আমরা ফাইটোপ্ল্যাঙ্কটন বলতে পারি, ফাইটোপ্ল্যাঙ্কটন। তারপরে থাকে ছোট ছোট জুপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন থাকে পুকুরে, যেমন ছোট মাছ থাকে, ছোট মাছ, বড় মাছ থাকে, এবং এই বড় মাছ এবং ছোট মাছকে খাওয়ার জন্য বড় প্রাণী অর্থাৎ বাজ পাখি থাকে। বাজ পাখি ঈগল হতে পারে, বাজ পাখি থাকে। তাই এখন দেখো আমরা যেটা এইগুলোকে আমি খাদ্য শিকল হিসাবে সাথে, যেমন ফাইটোপ্ল্যাঙ্কটনকে খাদ্য হিসাবে গ্রহণ করে জুপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটনকে খাদ্য হিসাবে গ্রহণ করে ছোট মাছ, ছোট মাছকে খাদ্য হিসাবে গ্রহণ করে বড় মাছ, বড় মাছকে খাদ্য হিসাবে গ্রহণ করে কে বাজ পাখি। তাহলে আমি এখানে একটা খাদ্য শিকল দেখতে পেলাম। তাহলে আমি আবারও দেখি যে ফাইটোপ্ল্যাঙ্কটনকে ছোট মাছও খায়, ছোট মাছকে বড় মাছ খায়, বড় মাছকে বাজ পাখি খায়। তাহলে এখানে দুইটা খাদ্য শিকল হয়ে গেল। আবার ফাইটোপ্ল্যাঙ্কটনকে জুপ্ল্যাঙ্কটন খায়, জুপ্ল্যাঙ্কটনকে বড় মাছ খায়, বড় মাছকে বাজ পাখি খায়। তাহলে এখানে তিনটা খাদ্য শিকল হলো। এখন আসো যে ফাইটোপ্ল্যাঙ্কটনকে বড় মাছও খেতে পারে এবং বড় মাছকে খায় বাজ পাখি, তাহলে চারটা খাদ্য শিকল হলো। ফাইটোপ্ল্যাঙ্কটনকে খায় ছোট মাছ, ছোট মাছকে বাজ পাখি খায়, তাহলে হলো পাঁচটা খাদ্য শিকল। এই যে পাঁচটা খাদ্য শিকল একটা পরিবেশে অর্থাৎ একটা পুকুরের বাস্তুতন্ত্রে মানে একাধিক খাদ্য শিকল অর্থাৎ পাঁচটা খাদ্য শিকলে কিন্তু মানে বজায় থাকছে। তো এই বজায় থাকার জন্য এরা কিন্তু একে অপরের সাথে বিভিন্ন ধরনের আন্তঃপ্রাকৃতিক সম্পর্ক দ্বারা বিন্যাস তৈরি করছে, এবং এই বিন্যাস একটা জটিল আকৃতির বিন্যাস হচ্ছে। এই ধরনের খাদ্য শিকলের সমষ্টি একত্র হয়ে যে জটিল বিন্যাস গঠন করে এটাকে বলা হয় খাদ্য জাল। তো আসো আমরা আজকে তোমাদেরকে একটা ছোট কাজ দিব, তোমরা বাসায় আজকের লেকচার এবং বই থেকে পড়ে এই কাজটা সম্পূর্ণ করবে। ছোট্ট একটা কাজ দিব, বাড়ির কাজ। আমি একটা খাদ্য শিকল লিখে দিচ্ছি, যেমন উদ্ভিদ, সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে মনে করো হরিণ। একটা বনাঞ্চলে বাস্তুতন্ত্র দিলাম, হরিণকে খাদ্য হিসেবে গ্রহণ করে ভাগ। তোমরা এই খাদ্য শিকলের সাথে আরো চারটা খাদ্য শিকল মিলিয়ে একটি খাদ্য জাল তৈরি করবে, এটাই তোমাদের বাড়ির কাজ। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাস তোমরা বুঝতে পেরেছ। পবিত্র রমজানে তোমরা রোজা অবস্থায় আছো, সাথে লেখাপড়াটা চালিয়ে যাবে, আর প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবে না। আর পড়াশোনার সহায়তা করার জন্য বা সহযোগিতা নেওয়ার জন্য বিভিন্ন ধরনের অনলাইন ক্লাস, যেমন সংসদ টেলিভিশন, তারপরে কুমিল্লা জেলা স্কুলের ইউটিউব চ্যানেল যদি তোমরা দেখো, তাহলে তোমরা তোমাদের লেখাপড়াকে আরো একটু গতিশীল করতে পারবে। তো তোমাদের সাথে ইনশাল্লাহ আগামী ক্লাসে আমার আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের শুভকামনায় আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।